দফা লিখেছে, এর কোনটাই কোনো দফা না। এর দফা কি জানেন? আপনাদেরকে মুখের কথায় বলদ বানাইয়া খুশি করার নাম 31 দফা। ব্যর্থতার পর্যবসিত নতুন শখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে 31 দফা। কোন এক শুয়ারের বাচ্চা এইটাকে লিখেছে, বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলদ বানানোর জন্য 31 দফা চলে দাও। এটার কার্যকরী কোন ভূমিকা, এফেক্টিভনেস আছে? জিরো, নাই। 31 দফা যদি তাদের হয় জনগণের মুক্তি, তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না, মিয়ানমার করিডোর আসে না, চান্দাবাজি আসে না। চিন্ময় সারা পাইছে ইসকনের, বিএনপির কোনো প্রতিবাদ নাই, তারা এটাকে সাপোর্ট করে। ওয়াকারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, তাকেও তারা সাপোর্ট করে। ভারত একের পর এক ভণ্ডামি, অত্যাচার, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কোনো কথা নাই, এক্ষেত্রেও তারা সাপোর্ট করে। এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নিয়ন্ত্রণে নাই, রাজনৈতিক দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে। বিএনপির দুইটা তিনটা জিনিস, তাদের যেটা চাওয়া পাওয়া, এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের 20 কোটি মানুষ না, আমার দেশমাতা বাংলাদেশও বেনিফিশিয়ারি না। তাহলে বেনিফিশিয়ারি কে? প্রথম বেনিফিশিয়ারি ভারত, দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপির পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আপনারা ভুল শোনেন নাই, বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ভারত। বার্মা করিডোর অর্থাৎ মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার 1 বেনিফিশিয়ারি ভারত। দ্বিতীয় বেনিফিশিয়ারি জিয়া পরিবার, স্পেশালি বেগম জিয়া পরিবার, রাষ্ট্রপতি জিয়ার পরিবার না। তাইলে হাবত 20 কোটি মানুষ, হাবত বাংলাদেশের জনগণ, হাবত তাদের চাও পাও, হাবত বিএনপির কর্মী, হাবত বিএনপির সমর্থক, হাবত বিএনপির কর্মী যারা পাট খেতে ধান খেতে ঘুমিয়েছে হাসিনার স্বৈরাচারের সময়, তাদের অবস্থানটা কোথায় যাবে? শহীদ জিয়ার যে পলিটিক্যাল আইডিয়ালিজম, তাহলে শহীদ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে? নাকি আদর্শ থেকে চ্যুত? সার্বভৌমত্ব থাকে না, আমাদের সংবিধান থাকে না, আমাদের অস্তিত্ব থাকে না। এই জন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত, বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দর্শকবৃন্দ, গত 17 বছরে, এই 17 বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না, তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তার আগে বিএনপি ভারতকে বিভিন্ন ভাবে করিডোর দিয়েছে, ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে, এই করো ওই করো, তাদেরকে পানি দেয়, তাদেরকে গ্যাস দেয়, তাদেরকে পুরা দেশটা লিখে দেয়। কিসের জন্য? স্রেফ ক্ষমতায় থাকার জন্য। তারা আকাশ পথে করিডোর দিয়েছে, নৌপথে করিডোর দিয়েছে, স্থলভাগে করিডোর দিয়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই। কেন করে নাই জানেন? যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট রাখবো, যেমন আমির খসরু মাহমুদ, যেমন ইকবাল হোসেন টুকু, যেমন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু। আওয়ামী লীগের নেতাদের নাম আর নেই না, কারণ ওখানে কম্বল বাঁচার মতো সরকার, ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটুট। ভারতের নীতি তাদের জন্য কোরআনের আয়াত। কোন মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না। তো আওয়ামী লীগ নিয়ে আর আমি কথা বললাম না, এরা এই করিডোর নিয়ে কোনোদিন কথা বলে নাই। এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে, এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না, পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে। হাসিনা এটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে? আপনাদেরকে আমি মনে করাইয়া দেই। হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে, এই জন্য 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আচ্ছা,
তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে? করে নাই। আমি জেকব মিল্টন করছি, অনলাইন অ্যাক্টিভিটিসদের ভিতরে অনেকে করছে, কে আগে করছে কে পরে করছে, দ্যাটস দ্য ইস্যু। এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি, কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা মাগি 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে। কে করেছে? হাসিনা করেছে। কে করেছে? আওয়ামী লীগ করেছে। কে করেছে? ভারতের নির্দেশে করেছে। কারণ কি জানেন? করেছে। আর কি করেছে? রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাতে ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই। এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন? বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না, জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না, আমেরিকা তাদের কথার মূল্য দেয় না, ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না, তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না। এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে? বাংলাদেশ প্রসঙ্গে, রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোন প্রকার সহায়তা ভারত করবে না, ওপেনলি বলে দিছে। বিএনপি সেটা জানে, অথচ বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না, রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না। একবারও বিএনপি বলে না। কেন বলে না? বিএনপি আমি বুঝি না, কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনা দেয়, ভালো জায়গায় ঘুরাইতে নেয়, গাড়িতে উঠায় দেয়, নিজের স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ডের দিকে যাবে। বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে। ভারত যা বলে বিএনপি তাই করে, কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম আব্দুল আউয়াল মিন্টুর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের যৌথ নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে গোর খোদক মির্জা আব্বাসের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পোষ্য সালাউদ্দিনের দ্বারা। তা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন? দেখতে পাবেন না। বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা, যা সব আকাশে। রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না, রোহিঙ্গা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না, জামাতও করতে পারবে না। কারণ একটা, সাবজেক্টটা আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারোই গ্রহণযোগ্যতা নাই, কারো আস্থায় তিন দলের উপরে নাই। আমি জামাতকে ভালোবাসি, আমি বিএনপি কে ভালোবাসি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই ভালোবাসার সাথে ইন্টারন্যাশনাল চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই। চায়না এদের কারো উপরে বিশ্বাস করবে না। চায়না না আওয়ামী লীগকে বিশ্বাস করে, না বিএনপি বিশ্বাস করে, না জামাতকে বিশ্বাস করে। তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আর আমি পছন্দ করি আর না করি, বিশ্ব তাকে সম্মান করে, আমেরিকা তাকে সম্মান করে, ইউরোপিয়ানরা তাকে সম্মান করে। তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব। এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে, I will take the lead of Dr. Mohammad Yunus. Dr. Mohammad Yunus যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গল, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছি। একটা কারণে, উনি বাংলাদেশের ভালো চান। উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে, আমি ওনার সাথে আছি। দর্শক বৃন্দ, পাশাপাশি আমি একটা কথা বলে রাখি, এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে। আমি ডিপ্লোম্যাটিক স্বার্থে
বাংলাদেশের 2-4 জন গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি, কারণ এই কথাগুলো যদি বলি, দিস ইজ দ্য ডিপ্লোম্যাটিক কনভারসেশন, আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি, এই আলোচনাগুলো ব্যাহত হবে, এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে। যার জন্য আমি 2-4টা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না। কিন্তু এতটুকু বলি, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে, বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। আর এটা যদি হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদেরকে আরো একটা কথা বলি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল ফজলুর রহমান বলেছে আমাদের 7 সিস্টার্স এর উপরে দখল নেওয়া দরকার। আমি ওনার এই কনভারসেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই। কেন ধরে নেই? কুত্তার বাচ্চা হারামজাদা ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব, চিটাগং নিয়ে নেব, সর্বশেষ জেনারেল ওয়াকার, পলাশীর প্রান্তরে মির্জাফর ওয়াকারুজ্জামানের বাংলাদেশে কোনো ঠাঁই নাই, বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, আর্মিতেও তার কোনো গ্রহণযোগ্যতা নাই। শুধু বসে আছে ওখানে এবং চুপ্প বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে ক্ষমতায় রাখছে আওয়ামী লীগ। দর্শকবৃন্দ, এই বিষয়ের উপরে এটা শেষ। আর একটা কথার উপরে আমি ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব। যেদিন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চায় নাই, যেদিন আসিফ মাহমুদ বলেছে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চায় নাই, আমি ওই দিন থেকে জানি যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ ওদের জীবনের উপরে অনেক একটা হুমকি আছে। তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হবে, তাদেরকে গায়েব করে দেওয়ার চেষ্টা করা হবে, তাদের বংশকে ধ্বংস করার চেষ্টা করা হবে। আজকের কথাটা কেন টানলাম? গতকালকে হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে গাজীপুরে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তাকে আহত করা হয়েছে। থ্যাংক আল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। আমি বাংলাদেশের প্রশাসন, স্পেশালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আসিফ নজরুল, আপনাদেরকে একটা কথা বলি। 1971 সালে 7 জন বীর শ্রেষ্ঠের কাছে বাংলাদেশ যেভাবে ঋণী, ঠিক সমানভাবে 2024-এর জুলাই বিপ্লবে বীর শ্রেষ্ঠ তাদের কাছে আমরা ঋণী। সেক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ মাহমুদ, আমি অন্য সবার নাম আমার মনে নেই, এদের কাছে আমরা কৃতজ্ঞ। এরা 22শ শতাব্দীতে বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ। এদের জীবনের উপরে যদি হুমকি দেয়া হয়, এভাবে প্রাণনাশের চেষ্টা করা হয়, আমরা জানি এর সাথে ডিজিএফআই জড়িত, এর সাথে আওয়ামী লীগ জড়িত, এর সাথে বিএনপির গুন্ডা পান্ডা জড়িত, এর সাথে ওয়াকারের ইন্ধন রয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আমি বলবো, তাদের অনেক দায়িত্ব থাকে, তারা এতটা মেনটেন করতে পারে না, যেহেতু ইউ আর নট হোল্ডিং এনি গভর্নমেন্ট পজিশন। কিন্তু ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল। আসিফ মাহমুদ, ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল ছো। নাহিদ, ইউ ছো। আপনাদের উপরে যেই হত্যার হামলা হয়েছে আমি নিন্দা জ্ঞাপন করছি। ডক্টর আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তাদের ব্যাপারে আরো সতর্ক হওয়ার জন্য আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি।